বাবার বন্ধুর ছেলের বিয়েতে গিয়ে ঘটনাক্রমে আমার সাথে নীলার বিয়েটা হয়ে যায়। আমি কেবল মদনের মতো নির্বাক, বিমর্ষ, নিলিপ্ত ছিলাম। সব যেন নাটক, থুরি সিনেমা। আর সিনেমার ঘটনাচক্র হচ্ছে সব আমার সাথেই। বিয়ে খেতে এসেছি, এখন নিজেরই বিয়ে হয়ে যাচ্ছে। যদিও আমি কিছুটা মত ছিলাম, যাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম সে কিনা আমাকে ছেড়ে অন্য কারো নিরে পাড়ি জমায়। তানহা নামক কোনো এক ঝড় আমার মনে গেড়ে বসেছে। এমন কোনো দিন নেই, এমন কোনো রাত্রি নেই যার বিরহের তাপে নিজেকে পোড়ায়নি। কিন্তু আর কতদিন? কার জন্য নিজেকে শেষ করছি? দুধকলা দিয়ে পোষা কোনো এক বিষধর সাপের জন্য? না, তার হতে দেওয়া যাবে না। তাই এমন হুটহাট বিয়েতে রাজি হয়েছিলাম। বাবাকে মনে মনে ধন্যবাদ দিলাম। পাপ্পা, ইউ আর গ্রেট পাপ্পা। বিয়েটা নাটকীয়ভাবে সম্পূর্ণ হলো। বাসরাতে নীলা বিশাল ঘোমটা দিয়ে বসে আছে, কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মাথায় তখন তানহা নামক কোনো এক সাইক্লোন এপার ওপার চক্কর দিচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করছি, আমার সাথে কেন এমনটা হলো? আমি নববধূর দিকে এখনো তাকাইনি। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। এভাবে দিন যায়, মাস আসে। বিয়ের এই কয়েক মাসে অনেক কিছু হয়েছে। যেমন ধরুন, আমার বউটা মানুষ নয়, যেন একটা তোতা পাখি। বাসরাতের ঘটনা বলি। আমি তো চুপচাপ শুয়েছি, তো পরের দিন কাঁচের গ্লাস ভেদ করা সূর্যের আলোয় 6টায় ঘুম ভাঙল। আমি চোখ কসলাতে কসলাতে ওপাশ ফিরে যা দেখলাম, চোখ আমার হাঁসের ডিম হয়ে গেল। নীলা বাথরুম থেকে এসে আমার চুলে স্পাইক নিয়ে স্পিকারের মতো করে ধেই ধেই করে গান গাইছে। আবার তালে তালে কোমর দুলিয়ে নাচছে। আবার মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আমি মরার মতো ঘুমের ভান করে শুয়ে আছি, কিন্তু এরপর যা দেখলাম তা দেখার জন্য নিজেই নিজের গায়ে চিমটি কাটলাম। নীলা আমার টি শার্ট আর জিন্স পরেছে। মনে মনে বলছি, এরকমও কি হয়? তারপর ড্রেসিং টেবিল থেকে আমার কাছে এসে মাথা ঝুঁকিয়ে বলল, আপনার নাকটা খুব কিউট, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। তারপর রুম থেকে ধেই ধেই করে নেচে নেচে চলে গেল। আমি টেরা চোখে তাকিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলাম। গায়ে আবার চিমটি কাটলাম। এটা কি স্বপ্ন নাকি সত্যি? না, সবই সত্যি। এভাবেই দিন হয়ে কখন যে বিয়ের 3 মাস পার হলো বুঝতেই পারিনি। আমাদের মাঝে কোনো দাম্পত্য জীবন নেই, ফিজিক্যালি কিছু নেই। সে থাকে নিজের মতো, আমি থাকি আমার মতো। কোনো এক সকালবেলায় কাঁথার নিচে গুটিসুটি হয়ে ফেসবুকিং করছিলাম। সে কাঁথা সরিয়ে ভেউ, আমি ভয় পেয়ে গেলাম। পরে বিরক্তির ছাপ নিয়ে, কি হয়েছেটা কি? আপনি কাঁথা নিচে কি করছেন? কোনো চুরি টুরি করার প্ল্যান করছেন না তো? কাঁথার নিচে শুয়ে শুয়ে? আমি ভ্রুকুচকে বললাম, আমাকে আপনার চোর মনে হয়? চোরের গায়ে কি লেখা থাকে যে সে চোর? এমন হলে তো চোরকে ধরার জন্য পুলিশের দরকার পড়তো না। গায়ে লেখা দেখে চোর শনাক্ত করে পিটানি দিত। তাই কিভাবে বলবো আপনি চোর নাকি ভালো মানুষ? আই মিন, আপনি কাঁথার নিচে শুয়ে শুয়ে হয়তো আমার গহনা চুরি করার ফোন দিয়ে আটতে পারেন। দাদি বলতো চোরেরা এভাবে কাঁথার নিচে প্ল্যান করে। তাই দাদির থিওরি অনুযায়ী আপনি প্ল্যান করছেন হয়তো চুরি করার। এমন তো হতেও পারে, এটা তো অবান্তর নয়। প্লিজ থামবেন আপনি? কেন থামবো? অবশ্য আপনার ফিগার দেখে মনে হয় না তো আপনি চোর। তাইলে কিসের মতো মনে হয়? ঋত্বিক রোশন দা বলিউড হিরোর মতো। উফ, হট ডান্সিং লুক, মাই ফেভারিট অ্যাক্টর। ওনার মতো মনে হয়। নীলার কথা শুনে আমার মুখ হা হয়ে গেল। জানেন, নীল পাঞ্জাবি পরলে আপনাকে খুব হট লাগে। যেদিন বিয়েতে নীল পাঞ্জাবি পরে এসেছিলেন সেদিন আপনাকে কি জোশটাই না লেগেছিল। আমি আপনাকে আর চোখে সেদিন দেখেছিলাম আর দেখেছিলাম। জানেন, ঋত্বিক রোশনকে বিয়ে করব বলে ছোট থেকেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন সত্যি হলো আপনাকে দেখে। কখনো ভাবিনি আপনার মতো বাংলাদেশি ঋত্বিক রোশন পেয়ে যাব। কিন্তু আমার খুব রাগ হয়
কেন কেন? ওই যে বৌভাতের দিন কচি কচি মেয়েরা আপনার পাশে ঘেঁষার চেষ্টা করছে, চান্স নেওয়ার চেষ্টা করছে, আর আপনিও হেসে হেসে ফিল্মি স্টাইলে কথা বলছেন। ওই সিনটা দেখে ইচ্ছে করছিল মেয়েগুলোর চুলের মুঠি ধরে বলি, বেয়াদব মেয়ে, বেহায়া মেয়ে। ছেলের বাজারে কোনো ছেলেকে কথা বলার জন্য খুঁজে পাসনি, আমার ঋত্বিক রোশনকেই খুঁজে পেতে হলো। তারপর দিতাম এক ঘা। আস্তে আস্তে। তারপর কি করতে? তারপর মেয়েগুলোকে তাড়িয়ে আমি আপনার সাথে রোম্যান্স করতাম। থাক থাক, আর বলতে হবে না। বুঝেছি আমি, তোতা পাখি একটা। কথার গাড়ি স্টার্ট হলে সেটা চলতেই থাকে। ফাজিল মেয়ে একটা। সেদিন বাইরে থেকে এসে রুমে ঢুকতেই এক পা পিছলে গেলাম। তারপর খানিকটা আড়াল হলাম। নীলা একটা হলুদ শার্ট পরেছে, চোখে সানগ্লাস আর স্টিচ প্যান্ট পরেছে। আমি নীলার বডি ল্যাঙ্গুয়েজের দিকে হা করে তাকিয়ে আছি। আমি তানভীরকে খুব ভালোবাসি। এই আকাশ, তবে শোনো, আমার বুক চিরে ওই 4 অক্ষরের নাম থাকবে, সেটা হলো তানভীর। ওই বাতাস, জেনে রাখো, আমার ভালোবাসা হিরে, ডায়মন্ড, স্বর্ণ সবার চেয়ে খাঁটি। চৌধুরী সাহেব, আমি মেয়ে গরিব হতে পারি, কিন্তু আমার ভালোবাসা গরিব নয়। আমার ভালোবাসা কেনার মতো কোনো সামর্থ্য আপনার নেই চৌধুরী সাহেব। লাস্ট কথাটা শুনে হাসি চেপে রাখতে পারলাম না, অজান্তেই হেসে ফেললাম। আমার আগমনের উপস্থিতি টের পেয়ে নীলাভ একটু লজ্জা পেল। এত হাসার কি হলো? না না, কি আবার হবে, কিছু হয়নি। আপনি কিছু দেখেননি তো? একদমই না। তাইলে হাসছেন কেন? আপনার ভালোবাসা কেনার সামর্থ্য আমার নেই, তাই হেসেছি। নীলা এবার রাগি রাগি ভাব নিয়ে তাকালো। চোখের ভাষা দেখে মনে হচ্ছে এই বুঝি কাঁচা খেয়ে নিবে আমাকে। মাস পেরিয়ে বছর এলো। এরই মাঝে তানহা নামক ভূতটা কিছুটা সরে গেছে। নীলার দুষ্টমি, মিষ্টি পাগলামি আর খুনসুটি খুব ভালোই লাগতো। নীলার বয়স মাত্র 20 আর আমার 26। খুব প্রাণবন্ত, চঞ্চল, যৌবনের তারণে উজ্জ্বল মেয়ে নীলা। এভাবে 1 বছর পেরিয়ে নতুন বছরে পা রাখলাম। আশেপাশের প্রতিবেশীরা কানাঘষা করে, এতদিন হলো বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হলো না। আসলে আমি কখনো নীলার কাছাকাছি আসিনি, বা নীলাও আসার চেষ্টা করেনি। কোনো এক অদৃশ্য দেওয়াল কাছে থেকেও অনেক দূরে রাখার চেষ্টা করছে। তাছাড়া নীলার বয়স অনুযায়ী সে খুব ছোট। সে কি বুঝবে স্বামী স্ত্রীর সুখের জন্য একটা সন্তান নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? এখন তাকে সব কথা বলতে গেলে দেখা যাবে সে নিচে গিয়ে মাকে গিয়ে সব বলে দিবে। তারপর লজ্জায় আমার দোকান কাটা যাবে। এভাবেই নীলার সাথে কোনো এক অদৃশ্য দেওয়ালের আলাদা সত্তা হিসেবে সংসার করতাম। যতদিন না নীলা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়, আমি তার কাছাকাছি আসব না, ভালো বন্ধু হয়ে থাকব। নীলা তার ভালো লাগা কিংবা খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব শেয়ার করত। অফিসে থাকলে কম করে হলেও 5 থেকে 10 বার ফোন দিবে। অফিস থেকে আসতে দেরি হলে বলবে, এই যে ঋত্বিক রোশন, কোন মেয়ের দিকে তাকিয়েছেন? আমি জানি তো আজকে কোনো এক মেয়ের সাথে ঘুরতে গিয়েছিলেন, তাই এত দেরি হলো। যেদিন দেরি করে বাড়ি ফিরি সে অভিমান করে রাতে ভাত খায়নি। অনেক কষ্ট করে রাগ ভাঙালাম, অথচ যে তানভীর কোনোদিন কারো ইগোকে পাত্তা দেয়নি। অনেক কষ্ট করে বোঝালাম যে অফিসের কাজের জন্য লেট হয়েছে। আরেকদিন অফিস থেকে এসে আমার শার্টের বোতামে একটা মেয়ের চুল পাওয়া যায়। বিষয়টা আমিও জানতাম না কিভাবে এই চুল এলো, কিন্তু কি করে নীলাকে বোঝাই। সেদিন আমাকে বলেছিল, আমার মাঝে কিসের কম আছে যার কারণে অন্য মেয়ের সাথে রাত কাটাতে হলো? কথাটা বলার সাথে সাথে নীলার আঁচল আর ব্লাউজ খুলে ফেলে দেয়। দেখো আমার মাঝে কিছু কম আছে কিনা। সেদিন নীলার শরীরের দিকে তাকিয়ে নিজেই খুব লজ্জা পাই। কিভাবে বুঝাবো আমি কোনো মেয়ের সাথে রাত কাটাইনি? সে আমাকে ভুল বুঝছে। হয়তো বাসে জ্যামে ভুলবশত কোনো এক মেয়ে চুল আটকে গিয়েছিল, কিন্তু নীলা তা মেনে নিল না।
বিয়ের 5 বছর পর জানতে পারলাম নীলা অন্তঃসত্ত্বা। তার মানে নতুন কোনো অতিথি আসতে চলেছে। পিচ্চির কোলে আরেক পিচ্চি। নীলার মুখে হাসির ছাপ গাঢ়ভাবে ফুটে উঠেছে। নীলাকে দেখে বুঝলাম মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন সে মা হয়। সন্ধ্যায় অফিস থেকে এসে ড্রয়িং রুমে পা দিতেই মায়ের ডাক। এই তানভীর, শুনছিস? বলো মা। শোন, আজ থেকে নীলার ভালো করে খেয়াল রাখতে হবে, শারীরিক যত্ন নিতে হবে। এই সময় ভারী কাজ করা মা এবং বাচ্চার জন্য ভালো নয়। বাচ্চার কথা শুনে আমি গলায় একটু ঢোক গিলে মায়ের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে বললাম, কার বাচ্চা? নীলা তোকে কিচ্ছু বলেনি? আমাকে কি বলতে যাবে? আরে মদন, লীলা 5 মাসের অন্তঃসত্ত্বা। এহ। জি হ্যাঁ। আমি রুমের কাছাকাছি গিয়ে দেখি সে গুনগুন করে গান গাইছে। আপনি কখন এসেছেন? এই যে ঋত্বিক রোশন, আপনাকে বলছি। হ্যাঁ, আপনাকে বলছি। আমাকে? এখানে দুজন ছাড়া কেউ নেই, তাইলে কি আমি ভূতকে বললাম? আমি এপাশ ওপাশ তাকালাম, তারপর মাথা ঝাঁকিয়ে বললাম, ও হ্যাঁ, তাই তো তাই তো। কি তাই তো করছেন? বলেছি কখন আসছেন। এই তো একটু আগে। তার মানে সব দেখেছেন? ওই যে একটু আটটু। ইস, কি লজ্জা কি লজ্জা। নীলা জিহ্বাই কামড় দিয়ে নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেললাম। পাগলি একটা। সেদিন থেকে নীলার ওপর খুব কেয়ারিং করতাম, সাথে নতুন অতিথিরও। মায়ের করা আদেশ, বৌমাকে ভারী কাজ করতে দেওয়া যাবে না। না মানে কখনোই না। নীলাকে রান্নাঘরে আসতে দেওয়া যাবে না। যদি আসে তাহলে সব দোষ আমার। সেদিন আমার ভাত বন্ধ। আমার মা এখন বিরোধী দলীয় জোট। সেদিন আমি অফিসে ছিলাম। কাজের চাপ একটু বেশি, বেশি বলতে অনেক বেশি। দম ফেলার জো নেই, তাই মোবাইল সাইলেন্ট মোডে রেখে মনোযোগ দিয়ে অফিসের কাজ করছিলাম। বেসরকারি সেক্টরে কাজের ধরনটাই এমনিতেই কাজের চাপ কম থাকে, কিন্তু চাপ শুরু হলে বাপ ডাকারও সময় থাকে না। কাজ শেষ করলাম দুপুর 2টোয়। বসকে কাজ বুঝিয়ে দিয়ে ছুটি নিলাম। মোবাইল সাইলেন্ট মোডে ছিল, তাই আর নিলাম না। বাসায় তো যাচ্ছি। বাসায় এসে কলিং বেল চাপবো, অমন সময় হাত আবার পেছনে নিলাম। ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওয়ালেটে দেখলাম শুধু 2 জোড়া স্যান্ডেল। মেহমানও আসেনি। তাহলে এবার চোখ মুখ খুশিতে ভরে উঠছে। নীলার কিছু একটা হয়েছে। ও মাই গড। তাড়াতাড়ি কলিং বেল চাপলাম। অনেকবার চাপানোর পর মা এসে দরজা খুলে দিল। মায়ের দিকে তাকালাম। মা গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। মায়েরা কেন এমন জানি না। আমি দৌড়ে গিয়ে নিজের রুমে গেলাম। ওখানে কয়েকজন গাইনি বসে আছে, পাশে একটা বাচ্চা। আমি আনন্দে আত্মহারা হয়ে মাথা নামিয়ে ফেললাম। চোখে মুখে হাসির রেখা টেনে আবার মাথা ওপরে তুলে বললাম, ও মা, মা, এটা কি আমার? তোর মেয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে? তাইলে আমি এখন কারো বাবা? কিন্তু নীলা? নীলা কি মা? পাশে বসা এক গাইনি বলে উঠল, নীলা হ্যাড ডেড বিফোর ইউ কাম। বিছানায় আমার সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়েটি হাত পা ছড়িয়ে মায়ের অকাল মৃত্যুতে হয়তো জানান দিচ্ছে তার মা আর নেই। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে ঠায় বসে পড়লাম। ফ্রিজের জলরাশি জমে যেভাবে বরফ শিলা সৃষ্টি করে, তেমনি আমার পুরো শরীর বরফের মতো অবশ্যই আসছে। এক পিচ্চিকে আনতে গিয়ে আরেক পিচ্চি চলে গেল। বিধাতা, এ কি তাহলে নিয়তি? কিছু গল্প শেষ হতে চায় না, কোথাও যেন অপূর্ণতা থেকে যায়। একটা বিস্তর ফারাক যেন অপূর্ণতাকে গাঢ় করে তোলে। নীলা রেখে যাওয়া হাজারো স্মৃতি মনের নীলখামে তুলে রেখেছি। এটা দলিল, অপূর্ণতার দলিল, ভালোবাসার দলিল। তুমি না থেকেও আছো,
আমারই মনে নীল খামে। তুমি থাকবে, রেখে যাওয়া সত্তাকে নিয়ে সারা জীবন তোমায় বুকে ধারণ করব আমি। গল্পটি একটু অন্যরকমের ছিল, তো জানি না আপনার কাছে কেমন লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।